বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে আমি স্বপন কুমার মণ্ডল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হল নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 6 এর পলিমার। আমরা দেখব যে পলিমার জিনিসটা কি, এই পলিমার কোন কোন কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ কোন কোন কাজে এটা আমরা ব্যবহার করে থাকি, আর এর উৎস কীরকম, আর এটা কিভাবে তৈরি করা হয়। তাহলে প্রথমে আমরা দেখব যে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের যে তৈজসপত্র বা গৃহস্থের কার্যাবলী যে সম্পন্ন করার জন্য যে সমস্ত আসবাবপত্র ব্যবহার করে থাকি, এগুলি কিন্তু অধিকাংশই পলিমার দিয়ে তৈরি। যেমন থালা বাসন, বৈদ্যুতিক সুইচ বোর্ড, কার্পেট, পলি ব্যাগ, এগুলো কিন্তু সবই হলো পলিমার। এই পলিমারগুলো আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি বা বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি। এদের উৎস অনুসারে যদি আমরা ভাগ করি তাহলে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো কৃত্রিম আর একটা হলো প্রাকৃতিক। এখন কৃত্রিম উপায়ে যে পলিমারটা পাওয়া যাবে সেটা হবে কৃত্রিম পলিমার, আর প্রাকৃতিক উপায়ে যেটা পাওয়া যাবে সেটাকে বলবো আমরা প্রাকৃতিক পলিমার। এই কৃত্রিম পলিমার যেটা সেটা হতে পারে মেলামাইন, পলিথিন ইত্যাদি, আর প্রাকৃতিক পলিমার যেটা সেটা হলো পাট, সিল্ক, সুতি কাপড় ইত্যাদি। তাহলে দেখা যায় যে প্রাকৃতিকভাবে যেটা আমরা পেয়ে থাকি সেটা আমাদের কৃত্রিম উপায় কিন্তু তৈরি নয়, অর্থাৎ প্রাকৃতিকভাবেই এটা পাই। আর আর্টিফিশিয়ালি বা ল্যাবরেটরিতে যেগুলি আমরা তৈরি করে থাকি এটা হলো কৃত্রিম পলিমার। এখন যেই পলিমার যে নামকরণ প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার দিকে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা প্রথমেই দেখব যে পলিমার এই যে শব্দটি, এটি মূলত দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। এর একটা হলো পলি, অপরটা হলো ম্যারোজ। তাহলে পলি যে শব্দটা এটা হলো বহু বা অনেক, আর ম্যারোজ শব্দের অর্থ হলো কিন্তু পার্ট বা অংশ, অর্থাৎ যে সকল বস্তু অনেক অনেক অংশ সমন্বয়ে গঠিত হলো সেটাই কিন্তু পলিমার। এখন অনেক ছোট ছোট অংশের সমন্বয়ে যে জিনিসটা বড় আকারে তৈরি হবে সেই বড় আকারে তৈরি জিনিসটাই হবে পলিমার, আর এই ছোট অংশটাকে আমরা বলবো মনোমার। তাহলে দেখা যায় যে অনেকগুলো ছোট ছোট মনোমার এরা পরস্পর একত্রিত হয়ে এই পলিমারটা তৈরি করে। এখন আমরা দেখব যে মনোমার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পলিমার অস্তিত্ব কল্পনা করা যায় না। সুতরাং এই মনোমারের সমন্বয়ে পলিমার গঠিত। এখন আমরা দেখব যে এই পলিমার এটা কিভাবে করা হয়। যে পদ্ধতিতে এই পলিমার প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় তাকে বলা হয় পলিমারকরণ প্রক্রিয়া। এখন এই পলিমারকরণ প্রক্রিয়াটা এটা কিন্তু অনেকটা কৃত্রিম উপায়ে করা হয়ে থাকে, আবার কখন এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। এই যে ছোট ছোট মনোমারগুলো এটা যদি কৃত্রিম উপায়ে পরস্পর সংযুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে যে পলিমারটা পাওয়া যাবে এটা কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি পলিমার। এক্ষেত্রে দেখা যায় যে উচ্চ চাপ এবং উচ্চ তাপের কিন্তু প্রয়োজন হবে, তার কারণ উচ্চ চাপ উচ্চ তাপ এই দুটো যদি না থাকে তাহলে তাদেরকে সংযুক্ত করা যাবে না। তাহলে এখন বিশেষ কতগুলো মনোমার যারা পরস্পর সংযুক্ত হবে তাদেরকে যদি একটা কৃত্রিম উপায়ে আমরা নিতে পারি বা একটা কৃত্রিম পরিবেশ তৈরি করতে পারি তখনই তারা পরস্পর সাথে যুক্ত হয়ে যাবে এবং একটা পলিমার তৈরি হবে। সুতরাং এই যে পলিমার তৈরি করার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি পলিমারকরণ প্রক্রিয়া। এখানে বলা যেতে পারে যে পলিথিন, এই যে
পলিথিন এটাকে যদি আমরা তৈরি করতে যাই তাহলে পলিথিনের যে মনোমারটা ইথিলিন, এটা একটা মনোমারের সাথে আর একটা মনোমার যদি যোগ করি, দুটো যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মনোমার ডট মনোমার, অর্থাৎ এদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো। আবার এই দুটির পরিবর্তে যদি অসংখ্য মনোমার হয়, তাহলে তারা যদি পরস্পর যুক্ত হয়, অর্থাৎ এখানে সেই সংখ্যাটাকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি, তাহলে দেখা যাবে এন সংখ্যক যদি মনোমার হয়, তাহলে সেই ক্ষেত্রে যে পলিমারটা হবে সেটাকে আমরা লিখব মনোমার এন, অর্থাৎ ব্র্যাকেট শেষ করে আমরা এন দিয়ে প্রকাশ করব। তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে কতগুলো মনোমার পরস্পরে যুক্ত হলো সে বিষয়টা কিন্তু উজ্জ্বল রইল। এখন পলিথিন যেটা আছে, এই পলিথিন যেটা একটা পলিমার, এটা মূলত কতগুলো মনোমারের সমন্বয়ে গঠিত, যার মূল উপাদানটা হলো কিন্তু ইথিলিন, অর্থাৎ ইথিলিন এক্ষেত্রে হলো মনোমার, আর যে পলিথিনটা হবে সেটা হবে পলিমার। একইভাবে আমরা যে পিভিসি যে দ্রব্য সামগ্রী ব্যবহার করে থাকি, এটা কিন্তু একটা পলিমার, তার মনোমারটা হলো ভিনাইল ক্লোরাইড, অর্থাৎ অনেকগুলো ভিনাইল ক্লোরাইড এরা পরস্পর যুক্ত হয়ে যখন একটা পলিমার তৈরি করবে সেটা হবে পিভিসি। এখন এটা আমরা দেখব কিভাবে তৈরি করি। যে পলিথিন যেটা আছে এর মূল উপাদানটা বলা হয়েছিল ইথিলিন, যেটা মনোমার। এই যে ইথিলিন গ্যাস, এটাকে যদি আমরা 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে নিতে পারি এবং সেই ইথিলিনকে যদি আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাহলে ওই ক্ষেত্রে দেখা যাবে যে ইথিলিন গ্যাসের যে অণুগুলো তারা পরস্পর যুক্ত হয়ে এই পলিথিনটা তৈরি করবে, অর্থাৎ সেক্ষেত্রে পলিথিনটা হয়ে যাবে একটা পলিমার। এখন এই প্রক্রিয়াটা করা বেশ জটিল, তার কারণ হলো যে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ার প্রেশার যেটা, এটা তৈরি করা, তার উপরে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া অনেকটা জটিল বিষয়। সেই ক্ষেত্রে এই কাজটা দ্রুত এবং সহজ উপায়ে সম্পন্ন করার জন্য আমরা প্রভাবক হিসাবে অক্সিজেনকে ব্যবহার করতে পারি। তাহলে অক্সিজেন যদি এখানে প্রভাবক হিসাবে কাজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ তাপ বা বায়ুমণ্ডলীয় চাপের প্রয়োজন হবে না। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কাজটা হবে দ্রুত। সুতরাং বাণিজ্যিকভাবে এটাকে আমরা যদি তৈরি করতে যাই সেই ইথিলিন থেকে পলিথিন, তাহলে আমরা কি করব, যে এন সংখ্যক ইথিলিনকে যদি আমরা উচ্চ চাপ এবং তাপ প্রয়োগ করব এবং তার পাশাপাশি যদি আমরা অক্সিজেন গ্যাসকে যদি প্রভাবক হিসেবে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে পলিথিনটা পাওয়া যাবে। সুতরাং এই যে পলিথিনটা পাওয়া গেল, যার মূল উপাদানটা ছিল ইথিলিন। সুতরাং এই ইথিলিন যে মনোমার, সেখান থেকে পলিথিন তৈরি করা একটা বিশেষ পদ্ধতি হয়ে গেল। আমরা দেখেছিলাম যে ইথিলিন থেকে যদি আমরা পলিথিন তৈরি করতে যাই, তাহলে সেক্ষেত্রে উচ্চ চাপ এবং উচ্চ তাপের দরকার হয়, কিন্তু এই পদ্ধতিটা তেমন একটা জনপ্রিয় নয়। তার কারণ এটা করা অনেকটা কষ্টসাধ্য। এ কারণে বর্তমানকালে এই অতিরিক্ত যে চাপ বা উচ্চ চাপ এটা দরকার হয় না, সেক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়। এলা টাইটানিয়াম ট্রাইক্লোরাইড নামক একটা যে পদার্থ, এটাকে ব্যবহার করা হয়, যার ফলে এই পদ্ধতিটা অনেক সহজ। তার কারণ এখানে উচ্চ চাপ বা তাপের প্রয়োজন হয় না। তাহলে এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে টাইটানিয়াম ট্রাইক্লোরাইড নামক একটা বিশেষ যৌগ। এরপর আমরা চলে যাব যে তন্তু। আমরা যদি তন্তুর কথা বলতে যাই, তাহলে প্রথমেই আমাদের বলতে হবে যে আমাদের যে 5টা মৌলিক চাহিদা, এই 5টা মৌলিক চাহিদার মধ্যে বস্ত্র বা কাপড় অন্যতম। সেই সভ্যতার বিকাশের সাথে সাথে দেখা যায় যে এটা কিন্তু মানুষের জীবনে একটা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হিসাবে আবির্ভূত হয়েছে। সে প্রাচীন সভ্যতার আধুনিক সভ্যতার দিকে যদি তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে যে কাপড় চোপড় বা পোশাক পরিচ্ছদ ব্যবহার করে, এটা তৈরি করা হয় মূলত তন্তু থেকে।
তাহলে এখন আমরা জানব যে তন্তু বা আঁশ এই জিনিসটা কি। আমরা দেখব যে তন্তু এটা তৈরি হচ্ছে কিন্তু কতগুলো ক্ষুদ্র আঁশ থেকে, আবার এই ক্ষুদ্র আঁশগুলিকে একত্রিত করে তৈরি করা হচ্ছে সুতা। আবার বয়নশিল্পে এই সুতাকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে বস্ত্র বা কাপড় চোপড়। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে তন্তু কি, তাহলে বস্ত্রশিল্পে তন্তু বলতে বুনন কাজে যে আঁশগুলো ব্যবহার করা হয় মূলত সেটাকেই বোঝায়। আর স্বাভাবিক অর্থে তন্তু বলতে কিন্তু আঁশকেই বোঝানো হবে। এই তন্তু এটা উৎপত্তিগত দিক থেকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। এখানে প্রাকৃতিক যে তন্তুগুলো আছে এগুলি প্রকৃতিতে এমনিই পাওয়া যায়। এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে পাট, লিনেন, রেশম। আর কৃত্রিম উপায় যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি কৃত্রিম তন্তু, যেমন নাইলন, রেয়ন, পলিস্টার ইত্যাদি। আবার এই যে প্রাকৃতিক যে তন্তুগুলো আছে এই তন্তুগুলো যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে সেটাকে আবার তিন ভাগে পেতে পারি, যেমন উদ্ভিজ বা উদ্ভিদ থেকে জাত, একটা প্রাণীজ আর একটা হলো খনিজ। উদ্ভিদ থেকে যে তন্তুগুলি পাওয়া যায় তার মধ্যে বলা যেতে পারে পাট, কারণ পাটের আঁশকে আমরা বিভিন্ন বয়নশিল্পে এটা ব্যবহার করে থাকি। এটা কিন্তু অবশ্যই প্রাকৃতিক তন্তু এবং উদ্ভিজ। আর প্রাণীজ তন্তুর মধ্যে আমরা দেখি রেশম। এই রেশম বা সিল্ক এটা কাপড় তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা মূলত বিশেষ ধরনের গুটি পোকা বা রেশম কীট যেটা বলা হয় তার দেহ থেকে নিঃসৃত বিশেষ ধরনের একটা আঁশ। আজ খনিতেও কিন্তু কোনো কোনো তন্তু পাওয়া যায়, যেমন আমরা দেখি যে অ্যাসবেস্টস। এই যে অ্যাসবেস্টসের যে উপাদানগুলো এটা সাধারণত টিনের মতো তৈরি করা হয়, ঢেউ খেলানো ঘর ছাইনের জন্য ব্যবহার করে। এটাও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আঁশের সমন্বয়ে গঠিত। তো যেহেতু এটা খনিতে পাওয়া যায় এই জন্য এটা হলো খনিজ তন্তু। তাহলে প্রাকৃতিক তন্তুকে তিনটি ভাগে ভাগ করা হলো, একটা হলো উদ্ভিজ, একটা প্রাণীজ আর একটা হলো খনিজ। আর কৃত্রিম তন্তু যেটা আছে এটাকে ভাগ করা যায় দুটো ভাগে, একটা হলো সেলুলোজিক, অপরটা হলো নন সেলুলোজিক। এই সেলুলোজিক তন্তুর মধ্যে আমরা বলতে পারি রেয়ন, আর নন সেলুলোজিক তন্তুর মধ্যে আছে নাইলন। এই দুটো কৃত্রিমভাবে তৈরি, যার কারণে এটাকে আমরা বলি কৃত্রিম তন্তু। তাহলে আজকে আলোচনার মধ্যে আমাদের এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসে আমরা পরের অংশ নিয়ে আলোচনা করব।